তারপর ডলার আর কোনো কথা না বলে সেইখান থেকে এক মুচকি রহস্যময় হাসি দিয়ে গাড়ি করে রওনা দেয় ব্যবসায়ী তোফাজ্জল সাহেবের বাড়ির উদ্দেশ্যে। গাড়িতে যেতে যেতে তোফাজ্জল সাহেবের ডলারের নাম জানতে চাইলে ডলার তার নাম বলে, তার নাম নয়ন। তারপর একে অপরের সাথে অনেক পরিচয় পর্ব শেষে বাড়ির মধ্যে প্রবেশ করে। ডলারকে তার রুমটা দেখিয়ে দেয়। ডলার কোনো কথা না বলে নিজের রুমে চলে যায়। দেখতে দেখতে সকাল 7টা বাজে। এদিকে সকালে বেরিয়েছে ছাদে একটু প্রাণ খুলে নিঃশ্বাস নেবে বলে। ডিলার তখনই পেছন থেকে ঝাড়ি দিয়ে বলে ওঠে, এই কে তুই? আর আমাদের সাথে তুই কি করছিস? কোথা থেকে এসেছিস? পেছনে ঘুরতো, দেখি তোকে একবার। পেছন থেকে এরকম ঝাড়ি দেওয়ার কথা শুনে সবুজ পিছনে ঘুরে দেখতে পায় ভার্সিটির সেই রাগী ডেঞ্জারাস বৃষ্টি নামের মেয়েটিকে। তাকে দেখে সবুজ আঁতকে উঠে বলে, আরে আপনি এখানে কি করছেন? আপনি আমার পিছন পিছন এই বাড়ি পর্যন্ত চলে এসেছেন? ওই দাঁড়া দাঁড়া, তুই কি বললি? আমি তোর পিছন পিছনে এই বাড়িতে এসেছি, নাকি তুই আমার পেছন পেছনে এই বাড়ি অব্দি এসেছিস? ও হ্যালো, ওয়েট। আমি আপনার পিছন পিছন কেন আসতে যাব? আমি বাড়ির মালকিনের হাত ধরে এই বাড়িতে এসেছি। ও, তুই তাহলে এই বাড়ির মালকিনের সাথে এই বাড়ির ভিতরে প্রবেশ করেছিস? হুম। তুই তাহলে আমার বাবাকে ফাঁসিয়ে এই বাড়িতে এসেছিস? আর শোন, আমি এই বাড়ির মেয়ে, এই বাড়িটা আমার। তোকে দেখে তো আমার মাথার তারগুলো ছিঁড়ে গেল। জানি না ভার্সিটিতে বন্ধুদের সামনে মুখ কি করে দেখাবো। ধুর ধুর, সকালেই মুডটা খারাপ করে দিল। কথাগুলো বলে চলে যায় বৃষ্টি তার নিজের রুমে। আর ডিলার বৃষ্টির এরকম পাগল রুমে দেখে মুচকি একটা হাসি দেয় আর আকাশের দিকে তাকিয়ে থাকে। বেশ কিছুক্ষণ পরে সেও ভার্সিটিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ভার্সিটিতে গিয়ে তেমন কোনো ঝামেলাই আজকে পড়েনি, সুন্দর মতো ক্লাস করে ক্যাম্পাসে বেরিয়েছে। তখনই দেখে পুরি বৃষ্টিকে বলে ওঠে, ওই মিষ্টি দেখ, সেই দিনে সেই ছেলেটা আবার এসেছে ভার্সিটিতে। চল ওকে আরেকটু বোকা বানাই। ছেলেটির ক্যাম্পাসে বসে আছে, চারদিকটা দেখছে। এমন সময় ছেলেটির সামনে একটা ছেলে এসে দাঁড়ায়। ছেলেটি সিগারেট হাতে সিগারেট খেতে থাকে। তারপর ছেলেটি বলে ওঠে, ওই এদিকে একটু চাপে বস, আমি বসবো। ছেলেটির কথায় কোনো জবাব দেয় না সবুজ। সবুজ তার নিজের জায়গায় বসে আছে আর আনমনে কি যেন ভাবছে। এমন সময় আবার ছেলেটি বলে ওঠে, কিরে, কথা কি তোর কানে যায়নি যে তুই এখন আমার কথাকে অমান্য করছিস? তুই জানিস আমি কে? এখনো কোনো কথা না বলে সবুজ। এটা দেখে ছেলেটি রেগে রাগান্বিত হয়ে যায়। ছেলেটি আর কোনো কথা না বলে এক লাথি মেরে সবুজকে প্রায় কয়েক হাত দূরেই ফেলে দেয়। তারপর কোনো কথা ছাড়াই ছেলেগুলো সবাই মিলে মারতে থাকে সবুজকে। অন্যদিকে হাঁপাতে হাঁপাতে সালমানের সামনে গিয়ে বলে ওঠে রফসান, সালমান ভাই, আমাদের বাঁচাও। ডলার ডিলার এই শহরে ফিরে এসেছে নতুন করে রাজ করবে বলে, আর তোমাকে পৃথিবী থেকে সরিয়ে দেবে বলে। তুমি তো মরবে, সাথে আমাদেরকেও নিয়ে মরবে দেখছি। চায়ে বিস্কুট ভিজিয়ে খাচ্ছিল সালমান। হঠাৎ করে রাফসানের মুখে ডলার আর ডিলার নামটা শুনতে গরম চাটা পায়ের ওপর পড়ে যায়। হালকা ব্যথায় আহ করে ওঠে আর আতঙ্কের সুরে ভয়াত কণ্ঠে বলে ওঠে, কি বলছিস ডলার? ডিলার ওরা ফিরে এসেছে? মানে ওদেরকে তো আমরা সবাই মিলে কবে উপরে পাঠিয়ে দিয়েছি। তাহলে তুই এটা কি করে বলছিস? শুধু আমরা না, বরং আরো গোপন 4জন লোক হত্যা করেছে তাদেরকে, যারা এখনো নিরুদ্দেশ। তারা সেই 4জন যারা আমাদের কাছে সাহায্য করেছিল। আজও তাদেরকে খুঁজে পেলাম না, আর তুই বলছিস ডলার ডিলার এই শহরে ফিরে এসেছে নতুন করে রাজ করবে বলে? হা 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 হা। সালমানের কথায় এবার রাফসান একটা অন্যরকম হাসি দিয়ে বলে ওঠে, আরে সালমান ভাই, তুই কি মারবি ওকে? ও মারবে তোকে। খেলা পুরো ঘুরে গেছে ভাই। ও শুধু তোমাকে মারবে না, আমাদের সবাইকে মারবে, সাথে ওই রবার্ট আর রেপকে মারবে। কারণ তোমাদের ছোট থেকে বড় করে মানুষ করেছে, আর আমরা কিনা শুধুমাত্র আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করব বলে বিশ্বাসঘাতকতা করেছে তোমার ভাইয়ের সাথে। তাই মৃত্যু তো তোমাদের অনিবার্জিত। আমি তো মরবো শিওর। খেলা পুরো ঘুরে গেছে। রাফসানের মুখে এরকম কথা শুনে আতঙ্কে আত্মহারা হয়ে যায় সালমান। কি করবে ভেবে পায় না, কেননা সে সহ সবাই মিলেই বেইমানি করেছে এই আন্ডারওয়ার্ল্ডের কালো দুনিয়াতে, কক্সবাজারের অন্ধকার জগতের বাদশা, জগতের হায়না রুপি ডিলার আর ডলারের সাথে।
ডিলার আর ডলার আগের ফর্মে এন্ট্রি নেওয়া মানে স্বয়ং নিজের মৃত্যুকে আহ্বান করা। সালমান এটা ভালো করেই বুঝে গেছে, তাকে মরতে হবে, হয় সে মরবে না হলে মারবে। তাই সে নতুন করে বলে ওঠে চাল দেওয়ার জন্য। দেখ রাফসান, তুই যেহেতু বলেছিস রাফিকে ওরা মেরেছে, তার মানে আমরাও মরবো, বাঁচবো না কেউ। জানিস তো এই শহরে মারলে মরতে হবে, যেমন আমরা তাদের মেরেছি, এখন আমাদেরকে মরতে হবে, কিন্তু মরার আগে তাদের মারার চেষ্টা করতে হবে। তাই দুটো টনি আরো অনেক আমার সাথে যোগাযোগ করতে বল। হ্যাঁ, সালমান, রনি, টনি এই তিনজন মিলে পুরো দলটাকে বিশ্বাসঘাতকতা করে মেরে ফেলেছিল ডলার আর ডিলারকে। অনেক নৃশংসভাবে হত্যা চেষ্টা করেছিল ডলার আর ডিলারকে। সাথে তাদের কাজে যুক্ত দিয়েছিল আরও অজানা কিছু মুখোশধারী লোক, যাদের নাম আজও জানা যায়নি। আড়ালে থেকে গেছে পর্দার ওপাশে পর্দার আড়াল ভেদ করে উদ্ঘাটন করে বের করবে ডলার আর ডিলার তাদেরকে খুঁজে। চলুন তাহলে কি হচ্ছিল তাদের সেই অতীতে হালকা একটু কিছুক্ষণের মধ্যেই ঘুরিয়ে নিয়ে আসি আপনাদের সেই অতীতটাকে। চট্টগ্রাম শহরে আপন বলতে কেউ নেই তাদের দুজনের। পেটের ক্ষুধায় সবার কাছে হাত পাতে, তারপর সবাই তাদের দূর দূর করে তাড়িয়ে দেয়। কেউ তাদের দুঃখের কথা শুনে না। নিজেদের পেটের ক্ষুধা মেটানোর জন্য তারা সর্বপ্রথম একটা ছোট্ট অপরাধ করে। একজনের দোকান থেকে দুই ভাই মিলে দুটা পাউরুটি নিয়ে পালিয়ে যায়। তারপর থেকে নিজেদের খাবার সংগ্রহের জন্য তারা যেখানে সেখানে চুরি সহ বিভিন্ন ডাকাতি শুরু করে। অসহায় মানুষদের পাশে দাঁড়ায়। দেখতে দেখতে তারা অনেক বড় মস্তান হয়ে যায়। সেখান থেকে আন্ডারওয়ার্ল্ডের ডন। তবে এর মধ্যেই ছোটবেলায় যখন তারা সবার ঘরের দুয়ারে দুয়ারে বেড়াচ্ছিল, তখনই পরিচয় হয়েছিল সালমান, রফিক, জিহাদ আরও অনেকের সাথে। সবাইকে নিজের ভাইয়ের মতো দেখে বড় করেছিল। আর তারাই একদিন বিশ্বাসঘাতকতা করেই তাদের সাথে। প্রায় কয়েকশো কোটি টাকার একটা ডিল হতে চলছিল রাঙামাটির চুয়াডাঙ্গার বাগেরহাট এলাকাবাসীর চা বাগানের পূর্ব পাশে তেঁতুল বাগান বট গাছের পাশে। খবর পেয়ে সালমান ডলার আর ডিলারকে জানায়। ডলার আর ডিলার বেরিয়ে পড়েন তাদের নিজ গন্তব্যের উদ্দেশ্যে। তখন সালমান বলেছিল যে তারা তাদের পেছনে পেছনে আসছে, কিন্তু সালমান, রফিক আর জিহাদ মিলে সেদিন বিশ্বাসঘাতকতা করেছিল তাদের সাথে। সেদিন সালমান বলে ওঠে, শোন ভাই, আমরা এতদিন ধরে আছি এই লাইনে, কিন্তু আমাদের তেমন কেউ চিনি না। তাই ডলার ডিলারকে সরিয়ে দিতে এই সাম্রাজ্যের রাজা হব আমরা। কিন্তু ভাই এটা কি করে ঠিক হবে? ডিলার আর ডলার ভাই আমাদের সারা জীবন নিজেদের ভাইয়ের মতো দেখেছে। তারা ছোটবেলা থেকে আমাদের দেখাশোনা করছে। আমরা কি করে তার সাথে বিশ্বাসঘাতকতা করি? সালমান ভাই, এই কাজটা তুই ভালো করছিস না। আমার কোনো বিশ্বাসঘাতকতা করতে পারবো না ভাইয়ের সাথে। তোর যা করা তুই কর। দেখ, এই কাজে শুধু আমরা একা নই, বরং এই শহরের আরো বড় 4 জন গোপন মুখোশধারী লোক আমাদের এই কাজে সাহায্য করবে, যারা অনেক কোটিপতি এবং পাওয়ারফুল মানুষ। ভাই তোকে আমি একটা কথা বলে রাখি, আমি যার নুণ্ঠ গাই তার আমি গুণ্ঠ গাই। সো আমার দ্বারা এসব হবে না। আর তুই যদি ভাই আমাদের সাথে এসব বিষয়ে আর কোনো কথা বলিস, তাহলে আমরা ডিলার ডলার ভাইকে জানাতে বাধ্য হবো। তুই সবার সাথে বেমানি করতে পারিস, কিন্তু আমরা থাকতে ডিলার আর ডলার ভাইয়ের সাথে কোনো বিশ্বাসঘাতকতা হতে দেবো না আমি। তারপর সালমান আর কোনো কথা না বলে তারাও বেরিয়ে পড়ে সেই রাঙামাটির উদ্দেশ্যে। সালমান মনে মনে ঠিক করে ফেলে যে রফিক আর জিহাদকেও সে মেরে ফেলবে, কেননা রফিক আর জিহাদ বেঁচে থাকলে যে কোনোদিনই এই সাম্রাজ্যের রাজা হতে পারবে না। তাই দ্রুত কোনো কিছু বুঝে ওঠার আগেই চলন্ত গাড়ি থেকে দুজনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পাহাড়ি রাস্তা থাকায় উঁচু পাহাড় থেকে তারা পড়ে যায় নিচে। ডিলার আর ডলারের কাছে গিয়ে জানায় যে রফিক আর জিহাদ তাদের সাথে বেইমানি করতে চেয়েছিল, কিন্তু সালমান তাদেরকে মেরে ফেলেছে এইটা কেউ জানে না। আর আজও অজানা আছে, আজও সেই কুয়াশাময় রসের ধাঁধায় আটকে আছে তাদের এক একজনের জীবন। তারপর সালমান একাই চলে যায় রাঙামাটিতে। আর সেখানে ডলার ডিলার জানতে চাইলে কথার ভাঁজে বলে রফিক আর জিহাদ বেইমানি করতে চেয়েছিল, তাই তাদেরকে মেরে ফেলেছে, এবং তারা এখানে আসার আগেই সেসব কথা বলেছে। সেগুলোকে এডিট করে ডলার আর ডিলারের দেখায়। এতে ডলার আর ডিলার বিশ্বাস করে নেয় সালমানের মিথ্যে কথাকে। ডলার আর ডিলার এর পুরো গ্যাং সেখানে উপস্থিত আছে। তখনই বাইরে থেকে 4টি কার আসে, 4 জনের মুখে আছে কালো রঙের মাস্ক। তখনই ডিলার বলে ওঠে, কিরে, আমি থাকতে তোরা ভাবলি কি করে যে এই শহরে নতুন করে আবার কাজ শুরু করবি? ডিলারের কথাটাতে থামিয়ে দিয়ে সালমান একটা পেছন থেকে হাসি দেয়। সালমানের এরকম হাসি দেওয়াতে ডলার বলে ওঠে, কিরে সালমান, তুই এভাবে হাসছিস কেন পাগলের মতো? কি হলো তোর হঠাৎ করে?
ডলারের মুখে এরকম কথা শুনে সালমান সহ মুখোশধারী লোকগুলো হালকা হাসি দেয়। ডিলার কেমন যেন এক অজানা রহস্যের গন্ধ পাচ্ছে। কি হতে চলেছে এখানে কেউ বুঝতে পারছে না। এমন সময় মাস্ক পরা লোকগুলোর মধ্যে থেকে বলে ওঠে, অনেক হয়েছে তোদের এই শহরে রাজ করা, এখন তোদের মরতে হবে, এটাই ফাইনাল। আর তোদেরকে নিয়ে আসার প্ল্যানটা এখানে আমারই ছিল, কারণ তোদের শহরে গেলে তোদেরকে মারা বড় কষ্টকর হয়ে যেত, তাই তো তোদেরকে এখানে এনে এখন উপরে পাঠাবো। জানিস তো ডলার আর ডিলার, তোদের শহরে তোদেরকে মারতে গেলে নিজেরাই নিজেদের জীবন নিয়ে ফিরতে পারতাম না, তাই তোদেরকে তোদের শহর থেকে বের করে এনে এই ঘন জঙ্গলের মায়া জেলে ঘিরে ফেলেছি। না পারবি পালিয়ে যেতে, আর না পারবি এখান থেকে বেঁচে ফিরতে। হঠাৎ করে মুখোশধারী লোকগুলোর মুখে এরকম কথা শুনে খানিকটা বিচলিত হলেও বুঝতে দেয় না শত্রুপক্ষকে। হালকা মুচকি এসে ডলার আর ডিলার বলে ওঠে একসাথে, তোরা মারবি আমাদেরকে যেখানে ডলার ডিলারের নামটা শুনলে মানুষের ইহকাল পরকাল কাঁপুনি শুরু হয়ে যায়, সেখানে তুই বলছিস আমার সামনে দাঁড়িয়ে আমাকে মারবি তোরা? দেখ, তোরা যেহেতু জঙ্গলে ঢুকে পড়েছিস, তাই জঙ্গল থেকে বের হতে গেলে সিংহের সাথে সাক্ষাৎ করতে হবে। জঙ্গলের ছোট প্রাণী হয়ে সিংহের সাথে যুদ্ধের ঘোষণা করিস না। ডিলার কথাটা শেষ করতে পারিনি, তার আগেই দুইটা বুলেট এসে লাগে ডলার ডিলারের পায়ে। হঠাৎ করে এমন হাওয়াতে খানিকটা ব্যথায় কুঁকড়ে ওঠে ডলার আর ডিলার, তবে বুঝতে দেয় না সেটা কাউকে। হঠাৎ এমন হাওয়াতে সবাই একসাথে হেঁটে ওঠে। ডলার বলে ওঠে, এই তোরা কি দেখছিস আমার দলের ছেলেপেলেগুলো? অ্যাকশন নে তোরা তোদের মতো করে, এখান থেকে যেন কোনো বাপের বেটা বেঁচে ফিরতে না পারে। কথাটা বলার প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু কোনো অ্যাকশন নেয় না। এটা দেখে অবাক হয়ে তাকিয়ে আছে ডিলার আর ডলার। বুঝতে পারছে না, তবে খানিকটা তাদের মাথায় আসছে যে এইখানে অন্যরকম কিছু আজ হতে চলেছে, যেটা তাদের অজানা। ডিলার বলে ওঠে এবার, কিরে, তোরা তাকিয়ে দাঁড়িয়েছিস কেন? এক একটাকে এখানে কলা গাছের মতো কেটে ফেল। ডিলারের কথায় কোনো নড়চড় হয় নাই, ঠাই মেরে আছে এক জায়গায় ডলার আর ডিলারের লোকেরা। তারপর হালকা হেসে বলে ওঠে সেই মুখোশধারী লোকগুলো একে একে, তোর কথা কেউ শুনবে না, এখানে যাদের দেখছিস তারা তোর লোক নয়, আমাদের লোক। কেন না, ওদেরকে আমরা মোটা অঙ্কের টাকা দিয়ে কিনে নিয়েছি তোদের দল থেকে আমাদের দলে নিয়ে আসার জন্য। আর তুই এটা জানিস কে? এসব কিছুর পেছনে অন্যরকম একটা রহস্য হচ্ছে। তোর দলের লোকেরা তোদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাই তো তোদেরকে মারার জন্য তোদের শহর থেকে অনেকটা দূরে নিয়ে ফেলেছে তোদেরকে। তাদের কথাই এবার ডলার আর ডিলার মুচকি একটা হাসি দেয়। হাসি দিয়ে এবার ডলার বলে ওঠে, কিরে সালমান, তুই দাঁড়িয়ে আছিস কেন? দ্রুত গুলি করে এদেরকে আজকে তোর সাহস দেখাবি আমাকে। হ্যাঁ ভাই, অবশ্যই গালি তো করতেই হবে, না হলে খেলাটা জমবে কি করে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বলে ডলার ডিলার যখনই সালমানের দিকে তাকিয়েছে, তখন গরম দুইটা বুলেট এসে তাদের পেটের সাইডের অংশ ভেদ করে এফোর ওফোর হয়ে যায়। ডলার আর ডিলার সেদিকে তাকিয়ে তো অবাক, কেননা গুলিটা চালিয়েছে স্বয়ং সালমান। সালমান, তুই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলি? না ভাই, এটা তুমি ভুল বললে। আমি তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করিনি, বরং তোমাদের কাছ থেকে শিখেছি যে কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হবে। শুধু আমি একাই তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করিনি, আরো দুজন আছে, আর শেষ মৃত্যুটা তোমাদের তাদের হাতেই মরতে হবে। কথাটা শেষ করতে পারেনি ডলার, তার আগেই বুলেটের গরম বারুদ তাদের দুজনের দুপায়ে এসে লাগে। এবার যেন ব্যথায় হালকা উফ বলে ওঠে দুজন একসাথে। হঠাৎ করে বাইকে বসে দুই আগন্তুক এন্ট্রি নেয় ঘটনাস্থলে। সবাই একসাথে উৎসাহ চায়নতে সবাই তাদের দিকে তাকিয়ে আছে। আগন্তুক দুটি গাড়ি থেকে নেমে মাটিতে বসে থাকা ডলার ডিলারের দিকে হালকা এসে তাদের মাথা থেকে হেলমেট দুটি খুলে চুলগুলো ঝেড়ে নেয়। তাদেরকে দেখে তো কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে, কেননা সেটা আর কেউ না, রাফি আর রাফসান, যাদেরকে নিজের আপন ভাই ভেবেছিল। তারা এই গুলি চালিয়েছে তাদের বুকে। এটা দেখে ডলার আর ডিলার বলে ওঠে, মানে রাফি আর রাফসান, তোরা শেষ পর্যন্ত কিনা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা কইলি? সেই ছোট্ট থেকে তোদেরকে বড় করলাম, নিজেদের ভাইয়ের স্থান দিলাম, শেষে কিনা সরি ভাই, মরতে তোমাদের হবে, কারণ রাজা থাকলে রাজ্য দখল করা যায় না। এই রাজাকে মেরে ফেললে রাজ্যটাকে এমনিতেই দখল করা যাবে। আর কোনো কথা বলতে দেয় না। পরপর কয়েকটা বুলেট চালায় তাদের বুকের উপর। পুরো জায়গাটা নিস্তব্ধ হয়ে গেছে
বিশ্বাসঘাতকদের বেইমানিতে দুনিয়াটা অন্ধকারে ছেয়ে গেছে। সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে, যেইভাবে পাচ্ছে মারছে ডলার আর ডিলারকে। এক পর্যায়ে ডলার ডিলার নিজের হিংস্র রূপটা দেখানোর জন্য এক এক করে সবাইকে কোপাতে থাকে। এতগুলো বুলেট খাবার সত্ত্বেও তারা থেমে নেই নিজের হিংস্র রূপটা দেখাতে সবাইকে। এক পর্যায়ে আরো বেশ কয়েকটা বুলেট এসে লাগে তাদের সারা শরীরে। এবার যেন শরীর আর চলছে না ডলার আর ডিলারের, মৃত্যু যেন খুব কাছে। ডলার আর ডিলার বেঈমানদের হাতে এইভাবে মরতে পারে না। ডিলার হঠাৎ করে রাস্তার পাশে থাকা এক মুঠো ধুলো উড়িয়ে দেয় সবার মাঝে। মুহূর্তে পুরো পরিবেশটা ধুলোয় ধুলোকিত হয়ে যায়, চারদিকটা ধুলোয় ভরে যায়। এই সুযোগে ডলার ডিলার সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। সালমান, রাফসান সহ সবাই অনেকক্ষণ খোঁজে, কিন্তু তাদের হুঁশ আর পায় না। কেটে যায় 3 থেকে 6টি মাস। ঠিক 6 মাস পর ডলার আর ডিলার চট্টগ্রাম শহরে ফিরেছে নিজেদের প্রতি হওয়া সেই বেঈমানদের বিশ্বাসঘাতকতার শাস্তির ফলস্বরূপ দেওয়ার জন্য। এদিকে ডলার আর ডিলার দুজন বিশিষ্ট নেতা এবং ব্যবসায়ীর বাড়িতে অবস্থান করে। ডিলার আছে শহরের 20 শ্রেষ্ঠ রাজনৈতিক নেতার বাড়িতে, আর ডলার উঠেছে পুরো ওয়ার্ল্ডের বিজনেস সমিতির সভাপতির বাড়িতে। এদিকে পুলিশ অফিসার আলামিন হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোনো হদিশ পায় না। সে ম্যাগাজিন পড়তে থাকে, কি করে তাদেরকে ধরবে। এক পর্যায়ে দেখতে পায় ডলার আর ডিলারের দুর্বলতাকে। ছাদে বসে আছে ডিলার। এমন সময় পেছন থেকে বৃষ্টি এসে বলে ওঠে, এই 3rd ক্লাস ছেলে, এদিকে আয়। কিরে, তুই আজকাল ছাদে আসিস কেন? তুই জানিস না আমি এই সময় ঘুরি? সবুজ কি যেন একটা বিষয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে আছে। নতুন কোনো খেলায় এসে জয়েন দেবে এই ভেবে এসে চিন্তার সমতলে ডুব দিয়েছে। হঠাৎ করে পেছন থেকে উক্তি কথাগুলো শুনে পেছনে ঘুরে দেখতে পায় বৃষ্টি তার সামনে দাঁড়িয়েছে। তাই সে এবার বলে ওঠে, আরে বৃষ্টি ম্যাডাম যে আসেন। আসলে আমি প্রতিদিন বাইরে বের হই, আর এখানে এমনি বের হলাম প্রকৃতির এই বিকেলের সৌন্দর্যটা উপভোগ করার জন্য। আচ্ছা, সেদিন যে তুমি আমাকে ওই চিঠিটা দিয়েছিলে, সেটা কোন সাহসে দিয়েছিলে আমাকে? জানেন কি একটা কথা বৃষ্টি, সেটা হলো গোলাপকে যেমন তুলতে গেলে শরীরে কাটার আঘাত লাগে, ঠিক তেমনই ভার্সিটিতে নতুন কোনো ছেলে মেয়েকে পেলে সবাই মিলে র্যাগ দেওয়াটাকে পেশা হিসেবে বেছে নিতে ভালোবাসে। যেমন সেদিন আমি নিজেই তাদের র্যাগের শিকার হয়েছিলাম। আমি ঠিক বুঝতে পারলাম না যে আপনি কি বলতে চাচ্ছেন। দেখুন, সেদিন আমি আপনাকে ওইসব দিতে চাইনি, আমাকে দিতে বলেছিল তাই দিয়েছিলাম। সত্যি আপনার সাথে তো তাহলে আমি অন্যায় করেছি। আমি আমার ব্যবহারের খুবই দুঃখিত। জানেন কি, পৃথিবীটা খুব স্বার্থপর বলতে আমি পৃথিবীর মানুষদের স্বার্থপর বুঝেছি। পৃথিবীটা আজও তার জায়গায় আছে, কিন্তু পৃথিবীতে বসবাসকারী মানুষরা স্বার্থপর হয়ে উঠেছে। আপনি কি করেন? আমার জীবনে কোনো গন্তব্য নেই। আমার জীবনের গন্তব্যটা সীমাহীন সমুদ্রের স্রোতের মতো ঢেউ প্রবাহিত আমার জীবনটা। কেন? আজকে চলি, কোন এক সময় জানতে পারবেন। তবে এটুকু বলে রাখি, পৃথিবীতে এমন কাউকে বিশ্বাস করবেন না যে আপনার বিশ্বাসের মূল্য দেবে না। এই বলে মুচকি হাসি দিয়ে চলে যায় ডিলার। অন্যদিকে ডাইনিং টেবিলে বসে আছে ব্যবসায়ী সমাপতির বিশিষ্ট ব্যবসায়ী তোফাজ্জল সাহেব। খাবার পরিবেশনে করছে তার কাছের মেয়েগুলো। হঠাৎই ডলারের চোখ আটকে যায় সিঁড়ির দিকে, সেই মেয়েটার দিকে। চোখ যেন নামাতেই পারে না ডলার। এক দৃষ্টিতে তাক লাগানো চোখে তাকিয়ে আছে সিঁড়ির দিকে। এ যেন এক হুড়পড়ি। দেখছে গুটি গুটি পায়ে সিঁড়ি ভেদ করে তার সামনে এসে চেয়ার টেনে বসে পড়ে। হঠাৎ করে বলে ওঠে, বাবা, এই ছেলেটাকে তো চিনলাম না। ও আমাদের বাড়িতে কি করে, তাও আবার আমাদের এই ডাইনিং টেবিলে? কিছু বুঝলাম না। আরে মা, ও নয়ন। ও আজকে আমার জীবন বাঁচিয়েছে গুন্ডাদের হাত থেকে। ও না থাকলে আজকে আমি মরে যেতাম গুন্ডাদের হাতে। ও আমার কোটি টাকা সম্পদের সাথে আমার জীবন বাঁচিয়েছে। ও থাকার কোনো নির্দিষ্ট জায়গা নেই, শহরে নতুন, তাই ওকে আমি আমার অফিসের একটা জব দিলাম এবং আমার সাথে সব জায়গায় যাওয়ার জন্য এবং এই বাড়িতে থাকার জন্য অনুমতি দিলাম। কি বলো বাবা, তোমার উপরে গুন্ডারা হামলা করেছিল, তুমি পুলিশকে ফোন দাও নাই? আর হ্যাঁ মিস্টার নয়ন, আপনাকে ধন্যবাদ আমার বাবাকে বাঁচানোর জন্য। আপনি বাড়িতে থাকতে পারেন, আমার কোনো সমস্যা নেই। তবে আমার কোনো পার্সোনাল জিনিস এবং আমার কোনো পার্সোনাল বিষয়ে ইন্টারফেয়ার করবেন না। আপনার নামটাই তো জানা হলো না। মানুষের জীবনে 2টা সমস্যা থাকে, সেটা কি জানেন? সেভাবে 1
আর করে আরেক। আমি এ বিষয়ে কোনো গ্রিন টি দিতে পারলাম না। আমি মিষ্টি, এবারে চট্টগ্রাম ভার্সিটির সেকেন্ড ইয়ারে পড়তেছি। তারপর আর কেউ কোনো কথা না বলে যে যার মতো খাওয়া দাওয়া করতে থাকে। খাওয়া দাওয়ার এক পর্যায়ে নয়ন নিজের রুমে না গিয়ে পুরো বাড়িটাকে একবার ঘুরে দেখে। তারপর কি যেন ভেবে একটা হালকা হাসি দেয়। তার এই হালকা হাসিতে যেন লেগে আছে হাজারো রহস্যময় কিছু গোলক ধাঁধায় কথায়, যে কথাগুলো আজও সবার অজানা। রসের এই গোলক ধাঁধাগুলো তো বের করতে হলে রহস্যময় কিছু মানুষকে সামনে আনতে হবে। তবে এই গোলক ধাঁধা খুঁজে পাওয়া যাবে। নয়ন আর তার কোনো কথা না ভেবে চলে যায় বাড়ির ছাদের উপরে। সেখানে গিয়ে পকেট থেকে সিগারেট বের করে আপন মনে টানতে থাকে, ভাবতে থাকে কত সুন্দর এই পৃথিবীটা, কিন্তু পৃথিবীর মানুষগুলো বড়ই অদ্ভুত। হঠাৎ করে পেছন থেকে শুনতে পায়, এই যে মিস্টার, আমার ছাদে কি করেন? আর আপনি জানেন না আমার ছাদে কোনো সিগারেট অ্যালাউ না? উপরের কথাগুলো শুনে বিচলিত হয়ে পেছনে ঘুরে তাকিয়ে দেখতে পায় ডাইনিং টেবিলে বসে থাকা সেই মিষ্টি নামের মেয়েটি ঝাড়ি দিয়ে এতগুলা কথা বলে। অবশেষে নয়ন মুচকি এসে বলে ওঠে, জানেন কি মিষ্টি একটা কথা, নষ্ট তালার নষ্ট নারী যেমন কোনো কাজে আসে না, তেমন এই সিগারেটটি না খেলে আমিও যেন কোনো কাজে মন বসাতে পারি না। আপনি যে সিগারেট খান, জানেন এই সিগারেট খেলে মানুষের কি হয় আর কত ক্ষতি হয়? জানি মিষ্টি, এটা খেলে ক্যান্সার সহ আরও অনেক রোগে আক্রান্ত হতে পারে, কিন্তু এটা না খেলে এমনিতেই বেঁচে থেকে মৃত। কেন জানেন? যখন কোনো আপনজনদের ধোঁকা দিয়ে পালিয়ে যায়, অন্ধকারের এই আচ্ছন্নময় দুনিয়াতে গোলক ধাঁধায় ফেলে রেখে যখন পালিয়ে যায়, তখনই নিকোটিনের ধোঁয়াটাই হয়ে ওঠে আপন, আর ভুলিয়ে দেয় সেসব মানুষদের যারা বিশ্বাস নিয়ে খেলা করে। আপনি এই কথাগুলো দ্বারা কি বোঝাতে চাচ্ছেন? আপনি কি প্রেমে ছ্যাঁকা খেয়েছেন, নাকি কেউ আপনাকে ছ্যাঁকা দিয়েছে? আমি ঠিক আপনার কথা বুঝলাম না, বুঝিয়ে বলবেন প্লিজ। একটা কবিতা বলি, কবিতাটার সাইডগুলো বুঝতে পারলে আপনিও আপনার জীবনের মূল উদ্দেশ্যটা বুঝতে পারবেন। তাই নাকি? কি এমন কবিতা আছে যে কবিতাটা থেকে আমি আমার জীবনের মুহূর্তটা খুঁজে পাবো? চট্টগ্রাম শহরে বিশিষ্ট শিল্পপতি 2 মেয়ে ছিল। তারা ছিল বাবার কলিজার টুকরা। তার কোম্পানির 3 জন কর্মকর্তা ছিল, যারা সম্পত্তির লোভে তাদের 2 মেয়েকে রেখে পুরো ফ্যামিলিটাকে মেরে ফেলে, আর সেটাকে কেউ বুঝতেই পারে না, অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেয়। তারপর সেই পরিবারের 2টি মেয়েকে সেই 3 জনের মধ্যে থেকে 2 জন নিয়ে যায় এবং নিজেদের মেয়ে হিসেবে পরিচয় দেয় সমাজে, এবং তাদের সম্পত্তিটা 3 ভাগে তারা ভাগ করে নেয়। ধীরে ধীরে মেয়েগুলো বড় হতে থাকে, সাথে ব্যবসা। মেয়েগুলোকে ভুল বোঝাতে থাকে যে তাই তার আসল বাবা মা। অন্যদিকে সে বিশিষ্ট শিল্পপতির এক বন্ধু ছিল। সেই বন্ধুটা তাদের মৃত্যুর খবর জানতে পেরে তদন্ত করে দেখতে পায় তাদের অফিসে সে 3 জন কর্মকর্তা তাদের হত্যা করেছে। তাই তিনি পুলিশকে জানানোর জন্য অফিস থেকে বের হয়, কিন্তু অফিস থেকে বের হয়ে থানায় যেতে পারেনি, তার আগেই বডিটা ওনার বাড়িতে পৌঁছেছিল, কেননা সেই 3 জন জেনে গিয়েছিল। আপনি এটা কবিতা বলছেন নাকি কারো জীবনের হিস্ট্রি বলছেন? আপনি আপনার এই কথাগুলো দ্বারা কি বোঝাতে চান আমাকে? পুরো কথাটাকে শেষ তো করতে দেন। তারপর তারা 3 জন খুব ভয় পেয়ে যায়। তারপর সেই লোকটার পুরো ফ্যামিলিটাকে মেরে ফেলে। সেই লোকটির ছিল 2 ছেলে। তারা নিজেদের জীবন নিয়ে পালিয়ে যায়। অনেক কষ্টে তাদের সম্পত্তিগুলো দখল করে নেয় সেই 3 জন অফিসার কর্মকর্তা। আর সেই ছেলেগুলো রাস্তায় একটু খাবারের জন্য হয়ে ওঠে রাস্তার মাস্তান। ধীরে ধীরে আন্ডারওয়ার্ল্ডের মাস্তান। তাদের নাম হয়ে যায় ডলার ডিলার। তারপর তারা এই শহরে আবার ফিরে আসলে তাদের সাথে তাদেরই লোকেরা বিশ্বাসঘাতকতা করে মেরে ফেলে। অন্যদিকে সে 3 জন হয়ে যায় বিশিষ্ট রাজনৈতিক নেতা, অন্যজন হয়ে যায় একজন আইনি রক্ষাকর্তা কর্মী, অন্যদিকে আরেকজন বিশিষ্ট শিল্পপতি। আমি আপনার কথা কোনো কিছুই বুঝতে পারলাম না। আপনি ধাঁধা দিয়ে আমাকে কি বোঝাতে চান? মানুষ বলে শেষের বলে শেষ আছে, কিন্তু আমার কাছে শেষের কোনো শেষ নেই, কেননা যেখানে শেষ হয় আবার সেখান থেকে শুরু হয়। তাই আপনি আপনার জীবনের ধাতুটা খুঁজে বের করার চেষ্টা করুন। এ বলে ডলার সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে মিষ্টি ভাবতে থাকে এ কথাগুলোর মানে কি হতে পারে, কি বোঝাতে চায় এ ধাঁধাগুলোর মাধ্যমে।
অন্যদিকে সালমান পুরো তৈরি হয়ে নিয়েছে। সালমান বুঝে গিয়েছে কোথায় তাদের পাওয়া যাবে। সালমান আর দেরি না করে দ্রুত ফোন করে এক অজানা নাম্বারে আর বলে ওঠে, দেখুন স্যার, ডলার ডিলার এই শহরে ফিরে এসেছি আর এক এক করে সবাইকে মেরে ফেলতে শুরু করেছি, অনেক নৃশংসভাবে। জানি ওকে মারতে না পারলে আমাদের মরতে হবে, তাই ওকে মারতে হলে আপনাকে তাদের খুঁজে বের করতে হবে। কিন্তু আমরা তো তাদের আজ পর্যন্ত দেখিনি, একমাত্র তুমি দেখেছো, তাহলে চিনব কি করে? আর সেদিন তো তারা মাস্ক পরেছিল, তাই তাদেরকে আমরা চিনতে পারবো না। তারপর সালমান তার মোবাইল থেকে একটা ছবি সেন্ড করে সেই লোকটির নাম্বারে। ছবিটা দেখে লোকটা বেশ কিছুক্ষণ চুপ হয়ে যায়, তারপর ওকে বলে ফোনটা কেটে দেয়। ছবিটা নিয়ে অনেকক্ষণ ভাবতে থাকে, অনেক দেখতে থাকে, কোনোভাবেই ছবির লোকটার সাথে তার পরিচিত লোকটির সাথে মেলাতে পারে না। এক পর্যায়ে কি যেন একটা ভেবে ও অট্ট হাসিতে মেতে ওঠে, তারপর নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে ভার্সিটির পর্বগুলো শেষ করে ডিলার বাড়িতে যায়। বাড়িতে গিয়ে সোজা ছাদে যায়। সেখানে গিয়ে কোনো কিছু একটা খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে। হঠাৎ পেছন থেকে বলে ওঠে, এ কি, তুই আজকেও ছাদে বসে আছিস? তুই জানিস না তোকে আমি সেদিন বললাম না যে এই সময় আমি ছাদে আসি আর তুই ছাদে আসবি না? হঠাৎ করে এমন কারোর কথাতে হকচকিয়ে ওঠে সবুজ। তারপর সবুজ পেছনে ঘুরে দেখতে পায় বৃষ্টি তার পেছনে দাঁড়িয়ে আছে। সবুজ বলে ওঠে, আপনার জন্য অপেক্ষা করছিলাম মিস বৃষ্টি, আপনাকে কিছু দেওয়ার আছে, এই নিন, এগুলো খুব যত্ন করে রেখে দেবেন, ভবিষ্যতে কাজে লাগবে। তারপর সেই কাগজগুলো দিয়ে বেরিয়ে পড়ে সবুজ তার নিজের রুমের উদ্দেশ্যে। চারিদিকে ছেয়ে গেছে অন্ধকারে, পরিবেশটা থমকে গেছে, আকাশটা গর্জন করছে, এখনই যেন বজ্রপাত শুরু হবে। বিদ্যুতের চমকানিতে চমকাচ্ছে পৃথিবীর মানুষগুলোকে, এখনো ওই যেন ঝড় শুরু হবে। উছাল পাথাল রূপে পরিবেশটা যেন খুব গম্ভীর হয়ে আছে। অন্ধকারে ঘনিয়ে আসতে শুরু করেছে, সাথে বিকট আওয়াজে আকাশটা বজ্রপাত ও ঝিরিঝিরি বৃষ্টিতে যেন চারদিকটা থই থই করে উঠেছে। বৃষ্টির কারণে আশেপাশে তেমন কেউ নেই, পুরো রাস্তা ফাঁকা, সবাই যেন নিস্তব্ধ হয়ে গেছে। তখনই বাড়ির মেন গেটের দরজা খুলে বাড়ির ভেতর থেকে বের হয় এক অসাধারণ ছেলে। সবার চোখ ফাঁকি দিয়ে বের হলেও একজনের চোখ ফাঁকি দিতে পারেনি ছেলেটি শহরে বেরিয়ে পড়ে এই ঝড় বৃষ্টির মধ্যে। মেয়েটি এক অন্য রকম চোখে তাকিয়ে আছে ছেলেটির দিকে। ছেলেটি ভিজতে ভিজতে বেরিয়ে পড়ে, হঠাৎ করে মিশে যায় পানির সাথে, দেখা যায় না ছেলেটিকে। আর মেয়েটি বিচলিত হয়ে তাকিয়ে থাকে সেদিকে। মেয়েটি আর কেউ না, সেটা হচ্ছে মিষ্টি। মিষ্টি ভাবতে থাকে এত রাতে নয়ন কোথায় গেল, তাও আবার এই ঝড় বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে। সে কোনো কিছু বুঝতে পারে না তার কথার সেই মানে, আর এই মধ্যরাতে বেরিয়ে যাওয়া হুটহাট করে। কি এমন কথা আছে যেটা আমি জানি না? আর এই ছেলেটাই বা কে? এই ভয়ঙ্কর রাতে একা বেরিয়ে গেল জনশূন্যহীন এই পরিবেশে। কে এই ছেলে? তার পরিচয়টা আমাকে সবটাই জানতে হবে। তারপর সে ভাবতে থাকে। অন্যদিকে ছেলেটি সেই বাড়ি থেকে বেরিয়ে আসার সাথে সাথে কালো রঙের একটা গাড়ি এসে তার সামনে দাঁড়ায়। তারপর কোনো কিছু না ভেবে গাড়িতে চড়ে ফুল স্পিডে কোথায় মিলিয়ে যায়। হঠাৎ করে গাড়িতে দেখতে পাওয়া যায় কোনো এক বাগান বাড়ির সামনে। গাড়িগুলো থেকে নেমে প্রায় 5 জনের মতো সেই বাড়ির দরজার সামনে যায়। তারপর সাইলেন্সার বন্দুক থেকে বেশ কয়েকটা গুলি করে দরজা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়ির ভেতরে গিয়ে সবগুলো রুম চেক করে, কিন্তু কাউকেই পায় না। অবশেষে দোতলার রুমে গিয়ে দেখতে পায় যার জন্য আসা সে কিনা চুবন্তী মেয়েকে নিয়ে বিছানায় ভর্তি করছে। সেই অজানা 5 জন আগন্তুক কোনো কিছু না ভেবে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এমন হাবাতে চমকে ওঠে ভেতরে থাকা দুজনে। রুমের ভেতরে ঢোকার সাথে সাথে ভয়ঙ্কর আর আতঙ্কের সৃষ্টি করার জন্য বিছানায় শুয়ে থাকা অর্ধ উলঙ্গ যুবতী মেয়েটির মাথায় বেশ পরপর কয়েকটা গুলি করে। সাথে সাথে মেয়েটি ছটফটাপটাতে সেখানেই পরপারে পাড়ি জমায়। এটা দেখে ভয়ে জড়সড় হয়ে হাত পা কাঁপাকাঁপি শুরু করেছে। গলা দিয়ে আওয়াজ বের হয় না, হার্টবিট দ্রুত চলছে, ঘেমে একাকার। কলি মিয়ার এরকম অবস্থা দেখে আগন্তুক বলে ওঠে, কিরে, এত সুন্দর এনজয় করছিস যুবতী মেয়েকে নিয়ে, আর আমাকে ইনভাইট করতে ভুলে গেছিস? কলি মিয়া কোনো কথা বলতে পারে না, থ হয়ে তাকিয়ে থাকে। ভয়ে মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না, কেননা তার সামনে যে স্বয়ং ডলার দাঁড়িয়ে আছে, যে কিনা কোনো আজরায়েলের থেকে কম কিছু না। কলিম বুঝে গেছে তার মৃত্যুর অনিবার্জিত।
তার মৃত্যুর হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না। মৃত্যু তার খুব সন্নিকটে। তবুও কলিম মিয়া আমতা আমতা করে বলে ওঠে, ডলার ভাই আমাকে মাফ করে দে। আমি শয়তানের দোকায় পড়ে তোমার সাথে বেইমানি করছি। আমার যা কিছু আছে সবকিছু তোমার, নিয়ে যাও। বিনিময়ে আমার জীবনটা তুমি দিয়ে যা। তোকে জীবন দেওয়ার আমি কে? ভাই ভাই আমার ভুল হয়ে গেছে। ভাই এমন করিও না। ভাই আমাকে মেরো না। ভাই আমাকে ছেড়ে দাও। আমি জানি তুমি আমাকে মারতে এসেছো আর আমি মরবো। আজকে আমার মৃত্যু, এটা আমি শিওর। তুমি যেখানে এন্ট্রি নাও সেখানে মার্ডার না করে তোমার নিজ গন্তব্যে ফিরে যাও না। তার মানে আজকে আমার কথাটা শেষ করেনি কলিম মিয়া। তার আগে কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই পরপর বেশ কয়েকটা বুলেট চালায় ডলারের দিকে। হঠাৎ করে এরকম হতে সবাই হকচকিয়ে ওঠে। ডলার বুঝতে পেরে সেখান থেকে সরে যায় আর গুলিগুলো গিয়ে দেয়ালে লাগে। এটা দেখে ডলার বলে ওঠে, কুকুর কুকুরই থাকে, জানিস তো? কুকুর কখনো শেয়াল হতে পারে না। ঠিক তেমনি তুই হয়েছিস বেঈমান, বেঈমানই থাকে। বেঈমান কখনো আপন হতে পারে না। ডলার এই কথা বলে বেশ কয়েকটা গুলি চালায় করিম সাহেবের পায়ে। তারপর করিমকে উল্টো করে ঝুলিয়ে দেয়। তারপর পেরেক আর বুলেট ব্যবহার করে বুলেট দিয়ে সারা শরীরে গুলি করতে থাকে। গুলির আঘাতে পুরো বডিটা গেঁথে একাকার হয়ে গেছে। শুধু গরুর মতো চিৎকার করছে। যন্ত্রণায় সারা শরীরটা ব্যথায় ছেয়ে গেছে। তীব্র যন্ত্রণার কারণে লোমগুলো খাড়া হয়ে গেছে। গর্তগুলো থেকে ফোঁটা ফোঁটা করে রক্ত বের হচ্ছে। সারা শরীরটা উল্টো করে ঝুলিয়ে দেবার কারণে রক্তে ছেয়ে গেছে। মৃত্যু তার খুব সন্নিকটে। ডলার বলে ওঠে, তবে একটা শেষ চান্স দিলাম, বল সালমান ও তার বাকি সঙ্গীরা কোথায় আছে? তাদেরকে আমি কোথায় পাবো? বর্তমানে তারা কি টাইটেল ব্যবহার করে? ভাই সালমান অনেক বড় গ্যাংস্টার হয়ে গেছে। জানি তোমার সামনে সে টিকতে পারবে না, কিন্তু সে অনেক মাইন্ড গেম খেলতে শিখে গেছে। সে 4 জন বিশিষ্ট ব্যবসায়ীর সাথে জড়িত এবং তাদের সাহায্যে তোমাকে হত্যা করেছে। এর বেশি কিছু আমি জানি না। কথাটা শেষ করার আগেই ধারালো এক হাতুড়ি দিয়ে মাথার মাঝখানে মারে। একেবারে মাথাটা ফেটে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। ছিটকে গিয়ে দেয়ালে আঘাত খায়। পুরো মাথাটা 16 ইঞ্চি ডিপ হয়ে যায়। মাথা থেকে শরীরের এমন অবস্থা হয়েছে যা কোনো জন্তু জানোয়ার দেখেও ভয় পাবে তাকে খেতে। এদিকে বেরিয়ে পড়ে সেই বাড়ি থেকে। বৃষ্টি ডলারের পুরো রুমটা খুঁজতে থাকে, কিন্তু কোনো কিছুই পায় না। বুঝতে পারে না সে কি হচ্ছে তার সাথে। ডলার বাড়িতে ঢুকে নিজের রুমে প্রবেশ করে। অন্যদিকে মিষ্টি কোনো কিছু টের পেয়ে লুকিয়ে পড়ে। ডলার বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। মিষ্টি এই সুযোগে নিজের রুমে চলে যায়। রাতটা এইভাবেই কেটে যায়। অফিসার আলামিন হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে সবাইকে। ভার্সিটি যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলো সবুজ। নিজের মতো করে পায়ে হেঁটে ভার্সিটির সামনে হাজির হয় গেট দিয়ে। যখনই ঢুকতে যাবে তখনই পেছন থেকে একজন বলে ওঠে, এই স্যামরা এদিকে আয়। বেটা কই যাচ্ছিস? বড় ভাইরা এখানে আছে, তাদেরকে সালাম না দিয়ে পায়ে হেঁটে মাথা নিচু করে কই যাচ্ছিস? এখানে আয়। কাছে যেতে না যেতেই পরপর 2 গালে 2টা চর বসিয়ে দেয় লিটন নামের ছেলেটি। সবুজ নামের ছেলেটি দিকে সবাই হা করে তাকিয়ে আছে, কারণ সবাই জানে লিটন এই কথাটা উচ্ছৃঙ্খল ছেলে। লিটন হচ্ছে এই শহরের সালমান ভাইয়ের দলের ছেলে। লিটন আবার বলে ওঠে, কিরে তুই এখনো দাঁড়িয়ে আছিস? আমাকে সালাম দেস নাই? সরি ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। শোন, আমাদের জন্য সিগারেটের প্যাকেট নিয়ে আয় তোর টাকা দিয়ে। তখনই সেখানে বাইক নিয়ে এন্ট্রি নেয় অন্য আরেক আগন্তুককে দেখে লিটন বলে ওঠে, আরে ভাই এত তাড়াতাড়ি চলে এলি কি করে? তোর তো কাল আসার কথা ছিল, তাহলে আজ চলে এলি যে? কাজ শেষ হয়ে গেছে তাই চলে এলাম ভার্সিটিতে। কেন, কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে কি? কিরে তুই এখনো দাঁড়িয়ে আছিস যে? তোকে যেতে বললাম না সিগারেট আনতে? কিন্তু কথাটা শেষ করতে পারিনি। তার আগে লিটন নামের ছেলেটি আরো 2টা চল লাগিয়ে দেয় সবুজের গালে। এটা দেখে বাইকে করা এন্ট্রি নেওয়া ছেলেটি নিজের চোখ থেকে সানগ্লাসটা খুলে সবুজের দিকে তাকিয়ে তো ভয়ে একাকার। অলরেডি ঘামতে শুরু করেছে, কেমন যেন হাত পা কাঁপাকাঁপি শুরু করেছে। কোনো কিছু বলতে পারে না। তার এইরকম ভাব যেন ভয়ের আভাস জানান দিচ্ছে। সবুজ নামের ছেলেটি জুয়েল নামের ছেলেটিকে দেখার সাথে সাথে কি যেন একটা ইশারা দেয়। জুয়েল বুঝে যায় এই বিষয়টা কেউ লক্ষ্য না করলে বৃষ্টি ঠিকই এই বিষয়টা লক্ষ্য করেছে।
ডলার যেদিন বৃষ্টিকে কিছু ধাঁধা বলেছিল, ঠিক একই ধাঁধার সবুজ বৃষ্টিকেও বলেছিল। তখনই কথার মাঝে জুয়েল বলে ওঠে, কিরে, তুই ওর সাথে এভাবে খারাপ ব্যবহার করছিস কেন? এই ছেলে, তুই এখান থেকে চলে যা, তোকে যেন আর বড় ভাইদের সাথে বেয়াদবি করতে না দেখি। কিন্তু ভাই, চুপ, আর একটাও কথা না। এই প্রথম লিটন জুয়েলকে ধমক দিল। কোন ছেলের জন্য গালি খেলো লিটন? জুয়েল অনেক বড় মাস্তান। লিটনকে শুধু ভার্সিটির ছেলে পুলে এগুলো চেনে, কিন্তু জুয়েলকে পুরো শহর চেনে। ভার্সিটির সময়টা এইভাবেই কেটে যায়। বৃষ্টি ভাবতে থাকে জুয়েল তাকে বাঁচালো কেন, আর জুয়েল এইভাবে ঘেমে যাচ্ছিল কেন। সবুজকে দেখে তা বুঝতে পারে না। গোলক ধাঁধার মধ্যে সে আটকে গেছে। অন্যদিকে লিটন ঠিক করে আজকেই ছেলেটাকে দুনিয়া থেকে সরিয়ে দিবে, তাই লোকজন ফিট করে দেয় ছেলেটির পেছনে। সবুজকে যে করে হোক তুলে নিয়ে গিয়ে যেন তাদের গোডাউনে আটকে রাখে। আজকে তাকে কুত্তার মতো জবাই করে মারবে। ভার্সিটির সময় শেষ হয়ে এসেছে। রাস্তার পাশ দিয়ে পায়ে হেঁটে একাই যাচ্ছে সবুজ। তখনই পেছন থেকে কালো রঙের একটা গাড়ি এসে তার নাকে যেন কি স্প্রে করে দেয়। সাথে সাথে সে ঢলে পড়ে গাড়ির ওপর। তারপর গাড়ির ভিতরে নিয়ে কালো রঙের গাড়িটা সোজা কোনো এক অজানা গন্তব্যে নিয়ে চলে যায়। চেয়ারের সাথে বাঁধা আছে সবুজ। হঠাৎ করে পানি মতো মুখে কোনো তরল জাতীয় সেটা পেয়ে মিটমিট করে চোখ খুলে সবুজ, কিন্তু পুরো চোখ খোলার আগেই বিকট আওয়াজে বুকের উপরে কেউ একজন লাথি মারে। লাথি খাওয়ার সাথে সাথে প্রায় চেয়ার সহ খানিকটা পিছিয়ে গিয়ে ছিটকে পড়ে। হঠাৎ করে এমন হওয়াতে যেন তার পুরো দুনিয়াদারি ঘুরতে থাকে চারিদিকে, যেন সে অন্ধকার দেখতে থাকে। আবছা আবছা চোখে সামনে কয়েকজনকে দেখা যাচ্ছে। এই শালা কুত্তার বাচ্চা, তোর এত সাহস হয় কি করে আমি থাকা অবস্থায়? তুই ভার্সিটিতে আমার উপরে মাথা উঁচু করে কথা বলিস? তোর জন্য আমি কতগুলো জুয়েল ভাইয়ের কাছ থেকে বকা শুনলাম। তুই ভাবলি কি করে আমি তোকে ছেড়ে দেব? আজকে তোকে চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দেব রে। তুই জানিস না যখন লিটনের মাথার তার ছিঁড়ে যায় কোথায় কি করে সেটা নিজেও জানে না। বর্তমান মাথায় আমার আগুন জ্বলছে, আগুন। হঠাৎ করে ছেলেটির এইরকম কথাতে সবুজের মনে পড়ে ভার্সিটির কথাগুলো। সে ভার্সিটি থেকে বাসায় ফিরছিল, তখনই হঠাৎ করে কে বা কারা তাকে কিডন্যাপ করে নিয়ে আসে। তারপর নিজেকে আবিষ্কার করে এই বদ্ধ রুমে। মিটমিট করে চোখ খুলে সবুজ চোখ খুলতে দেখতে পায় তার সামনে দুজন সহ আরো বেশ কয়েকজন চেয়ারে বসে আছে। লিটন পকেট থেকে ফোনটা বের করে ফোন করে কোনো এক অজানা নাম্বারে। ফোনটা রিসিভ করতে লিটন বলে ওঠে, আরে ভাই, কোথায় তুই? আমি আমাদের পুরনো গোডাউনে একজনকে তুলে নিয়ে এসেছি। ভাবছি কি মেরে ফেলবো, কিন্তু মারার আগে তোর সাথে একবার সাক্ষাৎ করিয়ে দেই। একবার আসতে পারবি নাকি আমাদের গোডাউনে? ফোনের ওপাশে থাকা ছেলেটি কি বললো কোনো কিছু বোঝা যায়নি। কল কেটে দিয়ে লিটন বলে ওঠে, এই নে সিগারেট খা। দেখ, আমার কাছে সময় নেই, তোদের কাছে মাত্র 25 মিনিট সময় আছে। এই 25 মিনিটের মধ্যে যদি তোরা আমাকে না মেরে ফেলতে পারিস, তাহলে তোরা ভাবতেও পারছিস না তোদের সাথে কি করতে চলেছে এখানে। আগন্তুর মুখে এরকম কথা হঠাৎ করে শোনাতে চমকে যায় লিটন সহ দলের সব ছেলেরা অবাক, ভেজা বিড়ালের মতো ছিল, আর এখন কিংবা সিংহের মতো গর্জন করছে। এটা দেখে লিটন অবাক হয়। লিটন যখন মারবে তখন পেছন থেকে গাড়ির হর্ন শুনতে পেয়ে সেদিকে তাকায়। লিটন সামনে এগিয়ে বলে ওঠে, ভাই আসো। তারপর লিটন নামে ছেলেটির একটা চেয়ার টেনে এনে দেয় সবুজের সামনে। তারপর সেই ছেলেটি চেয়ারে বসে পড়ে। চোখ থেকে সানগ্লাসটা খুলে সবুজের দিকে তাকাতে ছেলেটি হাতটা কেঁপে ওঠে। ছেলেটির চোখ জোড়া যেন কপালে উঠে যায়। চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছে। শরীরটা যেন ঘামতে শুরু করেছে, গলাটা যেন শুকিয়ে আছে। তার এরকম দেখে লিটন বলে ওঠে, ভাই কি হলো? আমি তো বুঝতে পারলাম না। আমি কি একটু ঠান্ডা জল এনে দিই? তারপর লিটন সালমানকে জল দেয়। এটা আর কেউ না, সালমান সবুজ নামে ছেলেটিকে অর্থাৎ ডিলারকে দেখে চমকে ওঠে। সালমান হালকা আতঙ্কে শুয়ে বলে ওঠে, আরে ডিলার ভাই, তুমি এখনো মরনি, বেঁচে আছো? আসলে ভাই তোমরা হলে শালা 1 নম্বরের কই মাছের জাত। শালা গুলোকে এত মারার চেষ্টা করি কিন্তু মরেই না, কিন্তু এবার মরবি ফাইনাল তোরা। সালমানের মুখে এরকম কথা শুনে এবার ডিলার একটা উচ্চ স্বরে হাসি দেয়। হাসতে হাসতে এবার ডিলার বলে ওঠে, দেখ, তুই তো জানিস আমি কে আর আমাদের পরিচয় কি, তাই তুই সময় লস করিস না।
আর আমি কথা বলতেও বেশি ভালোবাসি না। তোদেরকে 25 মিনিট সময় দিয়েছি। এই 25 মিনিটের মধ্যে যদি আমাকে মারতে পারিস তো ভালো, আর যদি না পারিস তাহলে 25 মিনিট পর তোদের সাথে কি হতে চলেছে তোরা নিজেও সেটা কল্পনাও করতে পারিস না। তাই এইরকম কথাতে খানিকটা ঘাবড়ে যায় সালমান, কেননা এই ডিলার ডলার যেটা বলে ঠিক তাই করে ছাড়ে। 25 মিনিট সময় নিয়েছে, তার মানে এখানে কিছু হতে চলেছে যেটা সবার অজানা। তাই আর সালমান দেরি না করে পকেট থেকে ফোনটা বের করে কোনো এক অজানা ব্যক্তির নাম্বারে ফোন করে। ফোনটা রিসিভ করতেই সালমান বলে ওঠে, ভাই আপনি কোথায় আছেন? দ্রুত এই ঠিকানায় এখানে চলে আসুন। এখানকে চেয়ারের সাথে বেঁধে রেখেছি আমার ছেলেগুলো ডিলারকে, আর ডিলারকে ধরে গেছে মানে ডিলারকে বাঁচাতে অবশ্যই আসবে এখানে। ডিলার এখনো নিজের মতো করেই আছে, তার মুখে নেই কোনো ভয়ের আভাস। চেয়ারের সাথে বাঁধা অবস্থা থাকা সত্ত্বেও যেন চেহারায় নেই কোনো ভয়ের প্রতিচ্ছবি, কিন্তু থমকে আছে সালমান। এই কথা শুনে ফোনের ওপাশে থাকা ব্যক্তিটা হালকা হেসে নেয়। রওনা দিয়েছে তাদের এই অজানা গন্তব্যের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছে যাবে সেই লোকটি। তারপর গুটি গুটি পায়ে গোডাউনের ভেতরে প্রবেশ করে লিটন একটা চেয়ার এনে দেয়। চেয়ারের উপর লোকটি বসে পড়ে। যখনই সবুজ নিচ থেকে মাথাটা ওপরে তুলেছে তখনই আগন্তুকটি সবুজকে দেখে, চেয়ার থেকে হুমড়ি খেয়ে পড়ে যায়। লোকটি যেন চমকে গিয়েছে। সে ভাবতে পারছে না এই যে সেই ছেলেটি ডিলার, হ্যাঁ সেটি আর কেউ না, ইন্সপেক্টর আল আমিন, যে কিনা এই ডিলারকে এতদিন সবুজ নামে চিনত। আর এই সবুজই কিনা ডিলার। এটা ভেবে বেশ খানিকটা অবাক হয়েছে। আমাদের এসিপি আল আমিন হালকা হেসেই বলে ওঠে, মানতে হবে বস, তোরা সত্যি মাস্টার মাইন্ড। আমার সাথে ভালো সম্পর্ক রাখলে, আমার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করলে, অথচ আমি তোদের পরিচয় পর্যন্ত জানতে পারলাম না। আমাকে তোদের মাইন্ড গেমে ফাঁসিয়ে নিলে। মানতে হবে বস, তোদের দম আছে। ডিলার কোনো কথা না বলে শুধু মুচকি হেসে চলেছে। আলামিন বলে ওঠে, জানিস তোদের দুই ভাইকে মারার জন্য কত কি করতে হয়েছে। তবে যখন ধরা পড়েছে ডিলার, তখন ডিলারকে বাঁচাতে অবশ্যই আসবে এখানে। এবার হাসতে হাসতে ডিলার বলে ওঠে, তোরা জানিস না সেই ডলারকে, সেই ডলার কি জিনিস, সেই ডলার কি করে। তাই তো সেই ডলারের অপেক্ষায় তোরা তোদের মৃত্যুর প্রহর গুনছিস। আর তুই ভাবলি কি করে তোদের হাতের কাছে পেয়েও জীবিত ছেড়ে দেব? আজকে মারতে তোদের হবে। তুই ধরা পড়েছিস, তোর ভাইও পড়বে। এখন মৃত্যুর জন্য তৈরি হয়ে নে। তোকে মারার পর তোর ভাইকে অবশ্যই মারবো। ভাই আমি থাকতে তোমরা ওকে মারবে কি করে? সেটা কখনো সম্ভব নয়। ওর মৃত্যুটা আমার হাতে। আমাকে ছেড়ে দাও, ওই শালাকে আমি মেরে ফেলছি। এটা বলে যখনই গুলি করতে যাবে তখনই কথা থেকে একটা গরম বলে এসে লিটনের মাথাকে এফোর ওফোর করে দেয়, দেয়ালে গেঁথে যায়। গুলিটা হঠাৎ করে সাইন পাইপ থেকে গুলি চালানোর শব্দে সবাই আটকে ওঠে। বুঝতে পারে না এই গুলিটি চালালো কে। সবাই গুলির উৎস খুঁজতে থাকে। তখনই বাইকে করে গোডাউনে মাফিয়াদের পোশাকে এন্ট্রি নেয়। ঘটনাস্থলে সবাই ছেলেটির দিকে তাকিয়ে আছে দেখার জন্য যে কে এই ছেলে। ছেলেটি বাইক থেকে নামে, মুখ থেকে মাস্কটা খুলতে গেলে তাকে দেখে একটা হাসি দেয় আর বলে ওঠে, আরে দেখ আমার বাঘের বাচ্চা চলে এসেছে, জুয়েল। জুয়েলকে দেখে লিটন বলে ওঠে, আরে ভাই জুয়েল, তুই আমার পায়ে গুলি করলি কেন? আমি তো তোরই লোক, তাই না? সরি ভাই ডিলার, আমি এখানে কাউকে বাঁচাতে আসিনি, বরং তোদের সবকটাকে মারতে এসেছি। জানিস তো এই দুনিয়াটা না পুরো মায়া দিয়ে ভরা। এখানে যাকে বিশ্বাস করবে তার কাছ থেকে ধোকা খেতে হবে। আমি এখানে তোদের সবকটাকে মেরে পুরো আন্ডারওয়ার্ল্ডের রাজা হয়ে উঠবো, বুঝলি? আর এর জন্য আমার এখানে আসা, আর আসার উদ্দেশ্য হলো তোদের মারা। কথাটা বলে যখনই গুলি করতে যাবে তখনই একটা গুলি এসে লাগে জুয়েলের পায়ে। জুয়েলের হাত থেকে বন্দুকটা কয়েক হাত দূরে গিয়ে ছিটকে পড়ে। এটা দেখে সবাই আরো অবাক হয় যে কে এসেছে তাদের এই গোপন আস্তানায়। তখন একটা কালো গাড়ি এসে থামে তাদের মাঝে। গাড়ির ভেতর থেকে স্যুট বুট পরিহিত এক অন্যরকম লোক এসে হাজির হয়। চোখ থেকে সানগ্লাসটা খুলে ফেলতে সবাই চমকে ওঠে। লোকটি বলে ওঠে, হ্যালো গাইস, কেমন দিলাম সারপ্রাইজ? নেতা তুই এখানে কি করছিস? কেন, তুই কি ভেবেছিলি তুই শুধু একাই আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করিস? আমরা কেউ করব না? পুরো স্বপ্ন, পুরো ইচ্ছে,
পুরো ধন সম্পদ আমি ঠেলে দিয়েছি এই আন্ডারওয়ার্ল্ডের জগতে। আজকে আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। তোদের সবকটাকে মেরে এই সাম্রাজ্য রাজা হব আমি। সেগুড়ে বালি, তোর মতো বেঈমান না কি হবে এই আন্ডারওয়ার্ল্ডের বাদশা? তুই তো নিজেই নিজের প্রোটেকশন করতে পারিস না, তাহলে এই আন্ডারওয়ার্ল্ড চালাবি কি করে? বিশ্বাসঘাতক আমি নয়, বরং বিশ্বাসঘাতক তোরা সবাই। আমি তোদের কাউকে ছাড়বো না। এই বলে নেতা নামের লোকটি হঠাৎ করে একটা গুলি চালিয়ে দেয় সোজা লিটনের কপাল ভেদ করে। কোনো ঝোপঝাড়ে গিয়ে পড়ে লিটনের দেহটা, সেখানেই পড়ে রয়। নেতা আর কিছু বলতে যাবে তার আগে ফুল স্পিডে একটা বুলেট এসে লাগে ডিলারের পায়ে। হালকাভাবে উফ করে ওঠে। হঠাৎ এমন হওয়াতে সবাই উপস্থিত থাকা চমকে ওঠে। কেউ বুঝতে পারছে না কি হতে চলেছে এখানে। সবাই সামনে তাকিয়ে দেখে অবাক, কেননা এই যে শিল্পপতি তোফাজ্জল সাহেব, একজন ব্যবসায়ী হওয়ার সত্ত্বেও কিনা একজন আন্ডারওয়ার্ল্ড মাফিয়ার হতে চায়। আর কোনো কথা না বলে সোজা এন্ট্রি নিয়ে চেয়ারে বসে পড়ে। কিছুক্ষণ পর ফুল স্পিডে একটা বাইক এসে থামে লোকগুলোর মাঝে। উপস্থিত যেন ভয়ানক কিছু ঘটবে তার পূর্বাভাস জানান দিচ্ছে। পরিবেশটা থমকে আছে, পুরো পরিবেশটা যেন নিস্তব্ধ হয়ে গেছে আগন্তুকদের আগমনে। আগন্তুকটা বাইক থেকে নেমে হাতে একটা সিগারেট জালি নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে আসে। হাতে লম্বা ইয়া বড় বন্দুক। তারপর একটা চেয়ার টেনে সামনে বসে পড়ে। এটা দেখে বলে ওঠে ব্যবসায়ী, নয়ন, তুমি এখানে কি করছো? তাও আবার মাফিয়াদের মতো হাতে সিগারেট, দেখতে কেমন যেন অদ্ভুত। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো তোমাকে এখানে আসতে বলিনি, তাহলে তুমি এখানে কেন এলে? ব্যবসায়ী তোফাজ্জল সাহেবের কথায় আগন্তুক যেন এক গগন ফাটানো হাসিতে মেতে ওঠে। ডিলার হাসতে হাসতে বলে ওঠে, টাইম ওভার হয়ে গেছে। তোদের বলেছিলাম যে 25 মিনিটের মধ্যে আমাকে মেরে ফেল, না হলে তোদের মৃত্যুটা তোরা নিজেদের চোখে দেখবি। আর সেটা সত্যি হলো। তোদের সামনে আর কেউ না, ডলার এসেছে, ডলার। ডিলারের মুখে ডলারের নামটা শুনতেই সবার বুক যেন ধুকপুক ধবনি শুরু করে। কেউ বুঝতে পারে না এখানে কি হতে চলেছে, কে মরবে, কে জিতবে, কে রাজা, কে প্রজা। জানে না খেলার গতিবেগ কার দিকে যাচ্ছে। কেউ কোনো কিছু বুঝতে না পেরে তারই মধ্যে এক হাসি দিয়ে বলে ওঠে ডলার, হ্যাঁ, আমি সবসময় একটা কথা বলি, নিজে বাঁচলে বাপের নাম। তোদের 25 মিনিট সময় দেওয়া হয়েছিল যাতে তোরা তোদের কাজ করতে পারিস, কিন্তু পারিসনি। ব্যর্থতা তোদের। তো নাও স্টার্ট দ্য গেম। ডলারের মুখে এরকম কথা শুনে ব্যবসায়িক সভাপতি তোফাজ্জল হোসেন বুঝে গেছে যে এটা আর কেউ না, এটা হচ্ছে ডলার। সবাই ডলারকে দেখে খানিকটা বিচলিত হয়ে যায়, কারণ ডিলারের থেকেও ভয়ঙ্কর ডলার। তবু নিজের আগে কন্ট্রোল করতে না পেরে তোফাজ্জল সাহেব বলে ওঠে গালি দিয়ে, শালা, এতদিন আমি দুধ দিয়ে কালচাপ পুছেছিলাম আমার বাড়িতে, তাকে তো আমি আমার বাড়িতেই মেরে ফেলতাম। কিন্তু আমার কপালটাই খারাপ যে আমি পরে জানতে পারলাম যে তুই আমার বাড়িতে থাকিস। কিন্তু ততদিনে কিছু করার ছিল না। তুই কি জানিস এখানে নিয়ে আসার প্ল্যান কার ছিল? আমার। আমি জানতাম যে তুই হোলি ডলার। তোকে আমি অনেকদিন ধরে ফলো করছি। সুযোগ মতো তোকে আমি আমার বাড়িতে নিয়ে গেলাম, আর সেখানে তোর উপর নজরদারি করতে থাকলাম। এক পর্যায়ে আজকে সবাইকে একসাথে পেয়ে গেলাম। এখন তোরা সবাই মরার জন্য তৈরি হ। কথাটা বলা শেষ হতে না হতেই দ্রুত গুলি চালায় তোফাজ্জল সাহেব, কিন্তু গুলিটা ভুলবশত লাগে জুয়েলের মাথায়। ডলার আর ডিলার কোনো কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই নেতা গুলি চালায় উপস্থিত থাকা আরো 3 জনের উপর, আর আলামিন চালায় বাকি লোকদের উপর। এখন সেখানে মাত্র আছে তারা 5 জন। তখনই বলে ওঠে আলামিন, তোরা ভাবলি কি করে আমি থাকতে তোদের এই আন্ডারওয়ার্ল্ডের রাজা হতে দেব? মরতে তো তোদের হবে, তোদের মৃত্যু আমার হাতে। জানিস এই দিনটার জন্য আমি কত কি করেছি, কত বছর অপেক্ষা করেছি। তোদের বাবা মাকে মেরেছি, মিষ্টি আর বৃষ্টির বাবা মাকে মেরেছি, এখন মারব তোদেরকেও। এই বলে যখনই গুলি করতে যাবে ঠিক তখনই সেখানে একজন আগন্তুক আবার এন্ট্রি নেয়। কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই নেতা 2 পায়ে গুলিটা গড়ে। নেতা সেখানে চুপসে যায়। মাথা থেকে হেলমেট খুলতে তো সবাই অবাক, কেননা সে আর কেউ না, স্বয়ং বৃষ্টিকে দেখে সবাই অবাক। নেতা বলে ওঠে, বাঁচাবো বলে তো এসেছি, বাঁচাবো আবার মারবো।
বৃষ্টির মুখে এরকম কথা শুনে খানিকটা অবাক হয় নেতা, কিন্তু কেউ কোনো কিছু পরিস্থিতি বুঝে ওঠার আগেই হাত তালি দিতে দিতে এবার ইন্সপেক্টর আলামিন বলে ওঠে, ওয়েল ডান বৃষ্টি, ওয়েল ডান। তুমি পেরেছো। তোমাকে এতদিন ট্রেনিং দেওয়া আজকে আমার সার্থক হলো। এখন শুধু তোমার বন্দুকের ভেতরে থাকার সেই গুলিটা ওর কপালের মাঝ বরাবর রেখে বন্দুকের ভেতর থেকে সেই বুলেটটা তার কপাল ভেদ করে এফোর উপর করে দাও। এই কথা শুনে তো সবাই অবাক, বিশেষ করে আমাদের নেতা সাহেব। নিজের মেয়ে কিনা তাকেই গুলি করবে? বৃষ্টি যখনই গুলি করতে যাবে তার নিজের বাবাকে অর্থাৎ নেতা সাহেবকে, তখনই পেছন থেকে আরেকজন আগন্তুকের আগমন ঘটে। আগন্তুকটি কোনো কথা না ছাড়াই সোজা বৃষ্টির হাতে গুলি করে। বন্দুকটা কয়েক হাত দূরে গিয়ে ছিটকে পড়ে যায়। হেলমেটটা খুলে ফেলে, আর তাকে দেখে তো সবাই অবাক, কেননা এ তো তৌফিক। হাসতে হাসতে বলে ওঠে, বাবা আমি চলে এসেছি তোমাকে বাঁচাতে, কোনো চিন্তা করো না। তোমার দেখানো পথকে অনুসরণ করে আজকে আমি এই জায়গায় পৌঁছিয়ে গিয়েছি। তৌফিককে দেখে আলামিন হাসতে থাকে। তারপর আলামিন বলে ওঠে হাসতে হাসতে, এই দেখ আমার ছেলে আলামিন। আমি পুলিশের চাকরি নেওয়ার পর থেকে আমার স্বপ্ন ছিল আমি আন্ডারওয়ার্ল্ডের রাজা হব। ম্যাগাজিন আর এইসব পড়তে পড়তে কখন যে এইসবের নিজেকে পুরোপুরি ঢুকিয়ে ফেলেছি আমি নিজেও বুঝতে পারিনি। তাই নিজের ছেলেকে আমি আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের দলে ঢুকিয়ে দেই, আর সে আমাকে সকল তথ্য দিতে থাকে। নেতা তার মেয়েকে আমি মাফিয়া বানিয়েছি, তাকে বন্দুক চালাতে শিখিয়েছি, তোর বুকে যাতে গুলি করে। খেলা তো এখনই আমি জিতব, কারণ আমার দলে দুজন আর তোরা একাই। ডলার ডিলার চুপ করে আছে, মুচকি মুচকি হাসে। কেউ কোনো কিছুই বলে না, শুধু তারা দেখছে। কারণ তারা জানে শেষ খেলাটা খেলবেই তারা। তারা সবসময় একটা কথা বিশ্বাস করে, বুদ্ধিমানরা কখনো অসময়ে কথা বলে না, আর বললেও সেটা পরিস্থিতির উপরে ডিপেন্ড করেই বলে। যখনই আলামিনের ছেলে নেতাকে গুলি করতে যাবে তখনই স্পাইপারের গরম বুলেট এসে লাগে তৌফিকের মাথায়। তৌফিক সেখানেই পড়ে যায়, তার দেহটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এটা দেখে আলামিন সহ সবাই চমকে ওঠে, হাসিতে মেতে ওঠে অজানা সেই আগন্তুক। এখন আর কেউ নেই, এখন শুধু আছে তারা 7 জন, নেতা, ব্যবসায়ী, আলামিন, বৃষ্টি, ডলার আর ডিলার। তখনই সেখানে আগন্তুকের আগমনে উপস্থিত হয়ে এক লেডি মাফিয়া, পরনে শুট বুট, ক্যাচ, চোখে সানগ্লাস, মাথায় আন্ডারওয়ার্ল্ডের মাফিয়ার হ্যাট, হাতে বন্দুক, গুটি গুটি পায়ে তাদের সামনে এসে চেয়ারের উপর পায়ের উপর পা দিয়ে বসে। তো কোনো কিছু বুঝে ওঠার আগে পরপর 3টা গরম বুলেট চালায়। সোজা একটা গিয়ে লাগে নেতার পায়ে, আর একটা আলামিনের পায়ে, আর একটা ব্যবসায়ীর। কেউ কোনো কিছু বুঝে উঠতে পারে না কে এই আগন্তুক। সবাই সেদিকে তাকিয়ে আছে। হঠাৎ করে মাথা থেকে টুপিটা খুলে ফেলতেই সবাই চমকে যায়। তাকিয়ে দেখে সেটা আর কেউ না, বরং সেটা হচ্ছে স্বয়ং মিষ্টি। মিষ্টিকে দেখে ব্যবসায়ী তোফাজ্জল সাহেব বলে ওঠে, মা তুই এটা কি করলি? নিজের বাবার উপরে গুলি চালালি কি করে? হ্যাঁ, আমি তো আমার বাবার উপরে গুলি চালাতে মেয়ের হাত কাঁপে না। এরই মধ্যে সেখানে উপস্থিত হয় রাফসান। রাফসানকে দেখে সবাই অবাক হয়, কেননা রাফসান সেদিনই দেশ থেকে পালিয়ে গিয়েছিল। রাফসান যে এখনো দেশে আছে সেটা কেউ ভাবতে পারেনি। রাফসানকে দেখে এবার সালমান বলে ওঠে, এই তো আমার বাঘের বাচ্চা চলে এসেছে। রাফসান, এখন তোমরা কেউ বাঁচবে না। তোমাদের গুলি আছে বুলেট, আরও আছে বন্দুক তোমাদের হাতে, কিন্তু তোমাদের নেই শুধু নিশানা ঠিক। আর এই যে রাফসানের বাঘের বাচ্চাটাকে দেখছো, এর এক গুলিতে জীবন্ত 2 জন মানুষ শেষ। রাফসান কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। হঠাৎ করে রাফসান বন্দুকটা বের করে শুট করে পুরো সালমানের মাথা বরাবর। হঠাৎ করে এমন হাওয়াতে পুরো পরিবেশটা থমকে যায়। কেউ কোনো কিছু বুঝে পারে না কি হতে চলেছে এখানে, কেই বা এসব করছে। সালমানের নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়ে। যখনই রাফসান আরেকটা গুলি করতে যাবে তখনই বৃষ্টি রাফসানের মাথায় মাঝ বরাবর একটা গুলি করে, আর রাফসান সেখানেই শেষ। এটা দেখে আলামিন বলে, তোরা আমার ছেলেকে মেরেছিস, তোদের কাউকেই আমি ছাড়বো না। এই বলে যখনই মাটি থেকে বন্দুকটা উঠিয়ে গুলি করতে যাবে তখনই ডলার তার পেছন থেকে একটা ধারালো কুড়ালটা বের করে, মাথায় মাঝ বরাবর মারে এক কোপ। মুহূর্তের মধ্যেই মাথাটা 2 খণ্ড হয়ে 2 দিকে ছিটকে গিয়ে পড়ে। হঠাৎ করে এমন হাওয়াতে সবাই চমকে ওঠে তাজা রক্ত দেখে। গলা ছাড়া মাথা দেখে বের হচ্ছে রক্ত মাথা ছাড়া লাশ থেকে।
লাল রক্তের কাঁচা রক্ত, যেন ছেয়ে গেছে পুরো গোডাউনটা। সবাই ভয়ে জড়সড় ডলারের এরকম ভয়ঙ্কর রূপ দেখে। কেউ কোনো কিছু না বলে, তবুও ব্যবসায়ী সমিতি তফসিল সাহেব বলে ওঠে, মায়া, তুই আমাকে বাঁচিয়ে নে, আমি তোকে সেই ছোট্ট থেকে বড় করেছি। মিষ্টি এটা শুনে হো হো করে হাসতে থাকে। এবার হাসতে হাসতে কান্নায় ভেঙে পড়ে, চোখ থেকে গড়গড়িয়ে 2 ফোঁটা নোনা পানি ফেলে, আর রাগের মাথায় গিয়ে তোফাজ্জল সাহেবের বুক বরাবর মারে এক লাথি, আর বলে ওঠে চিৎকার করে, আমি সব জেনে গেছি। এই যে ডলার আর ডিলারকে দেখছিস না, এরা আমাকে সবটাই জানিয়েছে। তোরা আমার আসল বাবা মা না, তোরা আমাদের বাবা মাকে খুন করে হত্যা করেছিস, আমাদের সম্পত্তিগুলো লুটে নিয়েছিস। এই কথা শুনে অবাক হয় তাকিয়ে আছে নেতা ব্যবসায়ী তোফাজ্জল হোসেন। তখনই বৃষ্টি বলে ওঠে, তোরা কি ভেবেছিস সারা জীবন আমাদের ভুল বুঝিয়ে যাবে আর আমরা ভুল বুঝবো? সেটা কোনোদিনও হবে না। এই যে নেতা সাহেব, আপনি আমার বাবা না, বরং আপনি সহ আপনারা 3 জন মিলে আমাদের 2 পরিবারকে খুন করেছেন। আর আজকে আমরা আমাদের বাবা মায়ের খুনের প্রতিশোধ নিয়ে তোদেরকে পৃথিবী ছাড়া করব। আমাদের খেয়ে আমাদের পরে তোমরা আমাদেরই উপর রাজত্ব করছো। ডিলার আর ডলার শুধু দাঁড়িয়ে দেখছে, কারণ শেষ খেলাটা তো তারাই খেলে দিয়েছে। ডলার এখানে আসছিল তখনই সব ঘটনা প্রমাণ সহ তাদেরকে খুলে বলে, এবং তারা বুঝে যায়। আর সবকিছু বুঝে যাওয়ার পর তারা ঠিক করে তারা প্রতিশোধ নেবে তাদের বাবা মায়ের হত্যার। তাই তারা এখানে চলে আসে। কথায় আছে না, সবসময় শক্তি দিয়ে সবকিছু জয় করা যায় না, শক্তির সাথে বুদ্ধিটাকেও ব্যবহার করতে হয়, তবে শত্রুকে হারিয়ে বিজয় অর্জন করা যায়। বৃষ্টি আর মিষ্টি কাউকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে তাদের মুখের ভিতর বন্দুক ঢুকিয়ে দিয়ে পরপর বেশ কয়েকটা বুলেট চালায়। সাথে সাথে মাথার মগজ ছিটকে গিয়ে কোনো এক বন জঙ্গলে পড়ে যায়। ঝোপঝাড়ের আড়ালে মাথার মগজ গিয়ে ছিটকে পড়ে। যখনই মাটিতে পড়তে যাবে তোফাজ্জল সাহেবের লাশ, তখনই নেতার সাহেবের লাশ, তখনই 2 ভাই মিলে তাদের শরীর থেকে মাথাটা আলাদা করে দেয়, এবং 3 জনে বডির মাথাগুলো এক এক করে আলাদা করে উল্টাপাল্টা করে দেয় একে অন্যের সাথে, যাতে পুলিশ কোনো কিছু বুঝতে না পারে এবং ধরতে না পারে। তখনই মিষ্টি বলে ওঠে, আই লাভ ইউ ডলার। তুমি না থাকলে কোনোদিনও আমি আমার বাবা মার খুনিদের শাস্তি দিতে পারতাম না, আর আমার বোনকে কোনোদিন কাছে পেতাম না। ডলার এবং মিষ্টির কথায় মুচকি হেসে বলে ওঠে, দেখো, শুধু ওরা তোমার বাবা মাকে নয়, বরং আমাদের বাবা মাকেও হত্যা করেছিল। তাদের তো মরতে হতোই, কেননা তারা আমার বাবা মার সাথে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বৃষ্টি গিয়ে ডিলারকে জড়িয়ে ধরে, আর ডিলার বলে ওঠে, জানি আমি যে তুমি আমাকে ভালোবাসো, তাই আর নতুন করে প্রপোজ করতে পারলাম না। আসো, জড়িয়ে ধরি একটু। না, তোমাকে প্রপোজ করতেই হবে। মিষ্টি বলে ওঠে তখন, ওকে, ঠিক আছে। তোমরা 2 ভাই আর আমরা 2 বোন। তোমরা 2 ভাই মিলে আমাদের 2 বোনকে প্রপোজ করবে, না হলে কিন্তু তোমাদের কপালে দুঃখ আছে। ওকে, ঠিক আছে। এবারে 2 ভাই তাদের 2 বোনকে প্রপোজ করলো, এবং সেখান থেকে তারা হাসতে হাসতে বেরিয়ে গেল কাজী অফিসে। সেখান থেকে তারা বিয়ে করে গাড়ি নিয়ে দলবলকে নিয়ে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। সন্ধ্যা নেমে এসেছে। চাঁদটা আজকে দেখতে বেশ সুন্দর। বাড়িটা চারিদিক দিয়ে নানা রঙে রঙিন করে সাজানো হয়েছে। মসজিদে, এতিমখানায় এবং গরিব দুঃখীদের খাওয়ানোর জন্য আলাদাভাবে আয়োজন করা হয়েছে। দেখতে দেখতে রাত 10টা। 2 ভাই তাদের 2 বোনের কাছে যায়। ডলার গিয়ে মিষ্টির কপালে চুমু খায়, আর তাকে নিয়ে খাটে উঠে হারিয়ে যেতে থাকে ভালোবাসার এক অন্যরকম গহীন ভুবনে। এদিকে ডিলার রুমে ঢুকতেই বৃষ্টি লজ্জায় মাথা নিচু করে নেয়। ডিলার কোনো কিছু বলার সুযোগ না দিয়ে বৃষ্টিকে নিয়ে বাড়ি জমায় অতল সাগরের বুকে। বেঁচে থাকুক ভালোবাসা, বেঁচে থাকুক অবিরাম মানুষের আশা আকাঙ্ক্ষা। সবাই ভালো থাকবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন আমাদের সুস্থতা এবং আমাদের সফলতার জন্য। আমরা যেন রেগুলার গল্প দিতে পারি এবং আপনারা যেন আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, সম্পূর্ণ গল্প শোনার পর আপনাদের অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের গল্পগুলো কেমন হয়। এবং নতুন গল্প আসা পর্যন্ত সাদা আকাশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।